আচ্ছা, দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা 3টে ক্লাস লেকচার কমপ্লিট করব। যার প্রথম লেকচারে থাকবে 2টা প্রশ্ন, দ্বিতীয় লেকচারে থাকবে 2টা প্রশ্ন এবং তৃতীয় লেকচারে থাকবে 1টা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এর আগে তো আমরা দেখছিলাম যে 2টা অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়, যে সেই সূত্রটা আজকে সেই থিওরিটা করব। 2টা অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণ কত। তো আমরা চলে যাই, ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস হুজ ডাইরেকশন কোসাইনস আর L1 M1 N1 এন্ড L2 M2 N2। আর আমরা কি জানি যে সমান্তরাল রেখাসমূহের ডাইরেকশন কোসাইন সমূহ 1। তাহলে এখন ওই 2টা লেখা ধরি P1, এই যে এটা হচ্ছে 1 নম্বর রেখা, আর এইটা ধরি 2 নম্বর রেখা। তাহলে এর সমান্তরাল আমরা আঁকিছি এই যে ও P2 রেখা 2 নম্বর রেখার সমান্তরাল এবং 1 নম্বর রেখার সমান্তরাল করে রেখেছি ও P1 রেখা। তাহলে এই 2 নম্বর রেখা এবং এই ও P2 রেখার ডাইরেকশন কোসাইন 1, আর 1 নম্বর রেখার ও P1 রেখা এদের ডাইরেকশন কোসাইন 1। আচ্ছা, তাহলে এখন ধরি P1 বিন্দুর কোঅর্ডিনেট x1 y1 z1 এবং P2 বিন্দুর কোঅর্ডিনেট x2 y2 z2, আর এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এটা কেন করলাম, যে আমরা ডাইরেকশন কোসাইন যদি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের মূল বিন্দুগামী রেখার দরকার হয়। আর যেহেতু যে কোনো রেখা সেটা মূল বিন্দু দিয়ে যেতেও পারে নাও পারে, তাই আমরা তাদের সমান্তরাল করে 2টা রেখা টানলাম যারা মূল বিন্দু দিয়ে যায়। এখন এই মূল বিন্দুগামী সরল রেখার মধ্যবর্তী কোণ অনুযায়ী হবে ওই 2টা রেখার মধ্যবর্তী কোণও তাই হবে, কেননা তাদের ডাইরেকশন কোসাইন একই থাকে। আচ্ছা, এরপরে দেখে এখানে সেই একই কথা বলেছে, ড্র টু লাইন OP1 এবং OP2 প্যারালাল টু দি গিভেন লাইনস থ্রু দি অরিজিন O, then the direction cosines of OP1 and OP2 will be 8 and 8 if theta, এই যে theta, be the angle between the given two lines, then theta is equal to কোণ P1 ও P2, অর্থাৎ P1 ও P2। ঠিক আছে, এখন লেট এই যে এই কোঅর্ডিনেট এবং এই কোঅর্ডিনেট বি দি কোঅর্ডিনেটস অফ P1 এবং P2 রেসপেক্টিভলি, যে এখানে দেখাই দেওয়া হয়েছে। সো এখন দেখেন দূরত্বের সূত্র আসেন OP1, অর্থাৎ OP1 এই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি R1। R1 সমান কত, এই যে দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেই সূত্রে অ্যাপ্লাই করেছি, এবং OP2 ইজ ইকুয়াল টু R2 ধরেছি। এই যে R2টা, R2 সমান কত, এই যে দূরত্ব মূল বিন্দু থেকে P2 বিন্দুর দূরত্ব, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি এবং এই 2টা সমীকরণকে 1 নম্বর দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা। এখন এগেন এই যে এই জিনিসটা কোথা থেকে পেলাম, সেই 1 নম্বর থিওরেমে চলে যান। 1 নম্বর থিওরেমে আমরা কি করেছিলাম দেখেন তো, এই যে 1 নম্বর থিওরেমে 1 নম্বর থিওরেমে এই যে এই x সমান কি OP ইনটু L। L হচ্ছে ডাইরেকশন কোসাইন x, L আর OP হচ্ছে কি বলেন তো, এই যে এই OP হচ্ছে, এই যে OP হচ্ছে মূল বিন্দু থেকে এই P বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে OP। আবার দেখেন y সমান কি, এই দূরত্ব OP ইনটু M, z সমান কি OP ইনটু N। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের থিওরেমে ফিরে যাই। এই যে এখন দেখেন এখানে কি বলছে, x1, অর্থাৎ এই যে এই x1 আর এই যে এই OP1 রেখার ডাইরেকশন কোসাইন কিন্তু 8 আর OP2 রেখার ডাইরেকশন কোসাইন 8। তাহলে আমরা কি পাবো, x1 সমান L1 R1, R1টাকে ওই যে OP মানে দূরত্বটা OP1, তাহলে R1। তাহলে এখান থেকে আমরা L এর মান বের করব, y1 = M1 R1, এখান থেকে M1 এর মান বের করব, z1 সমান N1 R2, তাহলে এখান থেকে N1 এর মান বের করব। অনুরূপ ভাবে দ্বিতীয় রেখাটার জন্য আমরা x2 y2 z2 এগুলো থেকে L2
m2 n2 এগুলো বের করব। এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এরপরে আমরা দেখেন এখানে একটা কথা বলছে ফর্ম ট্রায়াঙ্গেল ও p1 p2, অর্থাৎ দেখেন এইটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এই যে ও p1 p2 এটা একটা ট্রায়াঙ্গেল, আর এই থিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা এই ত্রিভুজ থেকে? এইখানে ত্রিভুজের কোসাইন সূত্র ইউজ করা হয়েছে। এটা আপনারা ইন্টারমিডিয়েটে করেছেন, ইন্টারমিডিয়েটের বলবিদ্যায় করেছেন, আমি তো করেছিলাম। অতএব আপনাদের তো আরো আগে করার কথা, আপনারা হয়তো 9-10এও করে থাকতে পারেন এই সূত্রটা। যদি নাও করেন 9-10 তাহলে ইন্টারমিডিয়েটে অবশ্যই করেছেন। আর যদি ইন্টারমিডিয়েটে করে না থাকেন তাহলে পাঠ্যপুস্তক প্রণেতাদের সমস্যা আছে। আচ্ছা, এখন দেখা যাক এই কোসাইন সূত্র থেকে আমরা কি জানি। যে কোসাইন সূত্র থেকে আমরা জানি যে এই যে থিটা যে কোণটা, এই কোণের এই OP1 একটা অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত বাহু, আর OP2 আর একটা সন্নিহিত বাহু, আর P1 P2 এটা হচ্ছে অপোজিট বাহু। তাহলে এই অপোজিট বাহু অর্থাৎ এই বাহুর স্কয়ার ইজ ইকুয়াল টু এই সন্নিহিত বাহুদের স্কয়ারের যোগফল, এই বাহুর স্কয়ার প্লাস এই বাহুর স্কয়ার মাইনাস 2 ইন্টু এই বাহু ইন্টু এই বাহু ইন্টু cos থিটা। তাহলে আমরা দেখি এই যে p1 p2 স্কয়ার ইজ ইকুয়াল টু op1 স্কয়ার প্লাস op2 স্কয়ার মাইনাস 2 ইন্টু op1 ইন্টু op2 ইন্টু cos থিটা, এই সূত্র। এখন দেখেন p1 p2 মানে কি, এই যে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখানে লিখে দিয়েছি। তারপরে OP1 স্কয়ারের দূরত্ব মূলবিন্দু থেকে P1 এবং মূলবিন্দু থেকে P2 বিন্দুর দূরত্ব, এই দুইটা লিখে দিয়েছি। আর 2 রেখেছি। OP1 সমান কি ধরেছি আমরা বলেন তো? OP1 সমান R1 ধরেছি, আর OP2 সমান R2 ধরেছি। তাহলে এখানে OP1 এবং OP2 এর মান বসিয়ে দিয়েছি, এই যে ফর্ম 1 নম্বর থেকে বসালাম। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো আমরা দূরত্বের সূত্র সরাসরি বসিয়েছি, কিন্তু এখানে OP1 এবং OP2 এর মান সরাসরি না বসিয়ে R1 এবং R2 বসালাম কেন? আসলে এখানে R1 এবং R2 বসিয়েছি বিশেষ কারণে, সেটা আমরা পরে জানবো। এবার সূত্রে ভেঙে দেন, হোল স্কয়ারের সূত্রে ভেঙে দিলে দেখেন এইভাবে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গেলে এখানে যে ফর্মে আছে -2 কেটে যায়। তাহলে এইটের cos থিটা ইজ ইকুয়াল টু কি R1 R2 দিয়ে ভাগ করে দেন। এখন cos থিটাকে বামে নিয়ে আসেন আর এগুলোকে ডান দিকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে কি হবে, এই যে R1 R2, তাহলে এদের প্রত্যেকের নিচে R1 R2 আছে, প্রত্যেকের নিচে R1 R2 আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইগুলো যোগ করলে কিন্তু আবার এইটা পাওয়া যাবে, এইটা পাওয়া যাবে। তাহলে এখন দেখেন এটাকে সুন্দর করে ভাগ x1 বাই r1 ইন্টু x2 বাই r2, এই গুণ করলে কি হয় x1 x2 বাই r1 r2, ঠিক আছে। এটাকে শুধু ভেঙে নিচ্ছি আমরা এইভাবে বিশেষ কারণে। এখন দেখেন cos থিটা ইজ ইকুয়াল টু l1 l2 m1 m2 n1 n2 ফ্রম 2। তাহলে 2 তে কি আছে দেখে আসি আমরা। 2 তে দেখেন এই যে এখানে কি l1 l2 m1 n2 m2 n1 n2 এদের মান নির্ণয় করছিলাম না, এই যে দেখেন এবার সেইগুলোই কিন্তু এই যে এখানে বসাই দেওয়া হয়েছে। এইটার মান বসাইছি এখানে, এইটার মান বসিয়েছি এখানে, তারপর এইটার মান বসানো হয়েছে এখানে, এইটার মান বসানো হয়েছে এই যে m2, এইটার মান n1, এইটার মান n2, এইভাবে বসানো হয়েছে। এখন দেখেন তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, cos ইনভার্স এইটা। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল, হয়ে গেল। আমাদের তো রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা চেয়েছিল, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা নির্ণয় করা হয়ে গেল। এখন দেখেন 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমে কি বলছে যে এ লাইন মেক্স অ্যাঙ্গেল আলফা বিটা গামা ডেল্টা উইথ 4 diagonals of a cube, prove that cos square alpha cos square beta cos square gamma plus cos square delta is equal to 4/3। আচ্ছা, তাহলে একটা লাইন এই কোণগুলো উৎপন্ন করছে, তাহলে একটা লাইন তার নিশ্চয়ই ডাইরেকশন কোসাইন আছে, তাহলে সেগুলোকে lm n ধরে নেবে ওই একটা লাইনের। আর বলছে কি একটা কিউবের
ডায়াগোনালের সাথে এই কোণগুলো উৎপন্ন করে। তাহলে আমরা কিউবটাকে দেখে আসি। এই যে কিউব, এই কিউবটাকে এখন দেখেন, এই যে ও বিন্দু, এ বিন্দু, ডি বিন্দু, বি বিন্দু দিয়ে ডায়াগোনাল মানে কর্ণ আঁকা যায়। কর্ণ কিভাবে আঁকতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে এ বিন্দু আর এ বিন্দু, সরি, এখন এ বিন্দু, ই বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে কি করা যাবে? একটা ডায়াগোনাল আঁকা যাবে। সেই ডায়াগোনালটা হবে কি? এই ও বিন্দু, পি বিন্দু, এই বিন্দুটা কি? এই যে পি বিন্দু, এটা কিন্তু পি বিন্দু, ঠিক আছে? তাহলে এই পি বিন্দু, ও এবং পি দিয়ে একটা ওপি ডায়াগোনাল আঁকা যাবে। এখন আপনাদের আগে বিন্দুগুলো সিলেক্ট করে নিই, ঠিক আছে? ও বিন্দু, পি বিন্দু দিয়ে একটা ডায়াগোনাল হবে, এ বিন্দু, ই বিন্দু দিয়ে আরেকটা ডায়াগোনাল হবে, ডি বিন্দু, সি বিন্দু দিয়ে আরেকটা ডায়াগোনাল হবে, আর লাস্টে বি বিন্দু এবং এফ বিন্দু, এই যে এফ বিন্দু দিয়ে একটা ডায়াগোনাল হবে। তাহলে ওপি, ওপি একটা ডায়াগোনাল। তারপরে দেখেন এ ই, এই একটা ডায়াগোনাল পেলাম। তারপরে দেখেন ডিসি, এই ডিসি বা সিডি যাই বলেন, এটা একটা ডায়াগোনাল পেলাম। তারপরে দেখেন বিএফ, এই যে বিএফ আর একটা ডায়াগোনাল, তাহলে চারটা ডায়াগোনাল পেয়ে গেলাম। তাহলে এখন দেখেন এই ডায়াগোনালের সাথে, সরি, এই ডায়াগোনালের সাথে আলফা কোণ উৎপন্ন করে, এই ডায়াগোনালের সাথে বিটা কোণ উৎপন্ন করে, এই ডায়াগোনালের সাথে গামা কোণ উৎপন্ন করে, আর এই ডায়াগোনালের সাথে ডেল্টা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এখন আমরা মূল কোশ্চেনে ফিরে আসি। তাহলে ধরি লেট দি ডাইরেকশন কোসাইন্স অফ দি লাইন বি এল এম এন এন্ড দি 8 ভার্টিক্স। আসলে একটু ভার্টিক্স মানে যে কিনারার যে বিন্দুগুলো, তাই না, শীর্ষবিন্দু। সেই শীর্ষবিন্দুগুলো কি কি ধরেছি? ও, এ, বি, সি, ডি, ই, এফ এবং পি ধরেছি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ও যেহেতু মূল বিন্দু এরকম ধরলাম, এ বিন্দুকে এরকম, বি বিন্দুকে এরকম ধরলাম কেন? দেখুন আমাদের কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের সেটা একটা কিউব। কিউব হতে হলে কি হয় বলেন তো? প্রত্যেকটা বাহু, যেমন বর্গ, বর্গর প্রত্যেকটা বাহু সমান, আয়তক্ষেত্র তার বিপরীত বাহুগুলো সমান। তাহলে কিউব, কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হতে হয়, তাহলে এই যে দেখেন ও এর দৈর্ঘ্য যা হবে, এডি এর দৈর্ঘ্য যা হবে, ডিবি এর দৈর্ঘ্য তা হবে, এবং ও বি এর দৈর্ঘ্য তাই হবে। অনুরূপভাবে বিই, পিডি, এএফ, ওসি এরা একই দৈর্ঘ্য হবে। আবার সেই একই দৈর্ঘ্য হবে এফসি, সিই, ইপি, এফ বি, সবার সেই একই দৈর্ঘ্য হতে হবে। অর্থাৎ সেই দৈর্ঘ্যটা কি আমরা ধরে নিচ্ছি, সেই দৈর্ঘ্যটা ধরি এ। যদি দৈর্ঘ্যটা আমাদের এ হয়, তাহলে একটা জিনিস খেয়াল করুন, দেখুন এ বিন্দুর দৈর্ঘ্য, ও থেকে এ বিন্দুর দৈর্ঘ্য এ, তাহলে এ বিন্দু আছে এক্স অক্ষের পরে, তাহলে এর এক্স কম্পোনেন্টটা থাকবে আর বাকি দুইটা জিরো হয়ে যাবে। আবার দেখেন ডি বিন্দুর এটা কত? এক্স, ও থেকে এ দূরত্ব, তারপরে এ দূরত্ব, আর বাকিটা জিরো হয়ে যাবে। এখন বুঝতে পারছেন যে আমরা কেন এই কোঅর্ডিনেটটা এরকম ধরছি? আসলে যদি আমরা ভার্টিক্স এর উপরে যদি কতগুলো বিন্দু নিই, আর ভার্টিক্সের যদি একটা বিন্দু হয় মূল বিন্দু, তাহলে বাকি বিন্দুগুলো হবে কি? যদি ভার্টিক্সের দৈর্ঘ্য এ হয়, তাহলে এ জিরো জিরো জিরো, এ জিরো এরকম হবে। যদি ভার্টিক্স মানে বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে এটা হয়তো বি জিরো 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 বি জিরো এরকম, ঠিক আছে? তো আমরা এই বাহুর দৈর্ঘ্য ধরেছি এ, তাহলে বাহুর দৈর্ঘ্য এ ধরে আমরা এইভাবে ভার্টেক্স গুলো নিয়েছি। এখন দেন দি ফোর ডায়াগোনালস অফ দি কিউব আর এত, আগেই তো দেখালাম ফোর ডায়াগোনালস কোনগুলো। এখন দেখেন যেহেতু একটা ডায়াগোনাল, সেই ডায়াগোনাল প্রথম ডায়াগোনালটাকে কি বলছি আমরা? ও পি। ওপি ডায়াগোনাল যেহেতু আছে, তাহলে ওপি লাইন, এটা ডায়াগোনাল, যদিও ডায়াগোনাল সেটা তো একটা স্ট্রেট লাইন নাকি, তাহলে এর ডাইরেকশনাল রেশিও পাওয়া যাবে। তাহলে এই দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করতে হবে। তাহলে ডাইরেকশনাল রেশিও অফ ওপিবি, এই যে দেখেন এখান থেকে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুটা বিয়োগ করে দেওয়া হয়েছে, করলে কি পাওয়া গেছে? এইটা পাওয়া গেছে। এখন আবার আসেন যে এই, এই যে এই ডায়াগোনালের কি হবে? দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করে দেন, এই যে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করে
এইটা পেয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে লাস্টে চলে আসেন, সিডি ডায়াগোনালের নির্ণয় করেছে। তাহলে সিডি ডায়াগোনাল, তাহলে সিডি ডায়াগোনাল কোনটা, এই যে এইটা সিডি। তাহলে ডি বিন্দু থেকে সি বিন্দু বিয়োগ করে দেন, তাহলে ডি বিন্দু থেকে সি বিন্দু বিয়োগ করলে এইটা হয়, এইখান থেকে এইটা, তাই না? তাহলে এটা আমরা এই চারটে ডায়াগোনাল ওপি, সরি, এখন ওপি, ওপি, এই, বি, এফ, সিডি, চারটে ডায়াগোনালের ডাইরেকশন রেশিও পেয়ে গিয়েছি। যেহেতু ডাইরেকশনাল রেশিও পেয়ে গেছি, তাহলে ডাইরেকশনাল কোসাইন বের করতে পারবো। সো দি ডাইরেকশনাল কোসাইন্স অফ ওপি বি, এখন আমরা ডাইরেকশনাল কোসাইনের সূত্র কি জানি? এখন এইটা হচ্ছে এ, এইটা বি, আর এইটা সি, তাই তো? এইটা এ, এইটা বি, এইটা সি। তাহলে এ এর মান এ, বি এর মান এ, সি এর মান এ। তাহলে এ বি সি যদি ডাইরেকশনাল রেশিও হয়, তাহলে ডাইরেকশনাল কোসাইন কি হবে? এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি বাই রুট ওভার বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর একটা হবে সি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই যে এইটা পালাম সেই ডাইরেকশনাল রেশিও থেকে ডাইরেকশনাল কোসাইনের সূত্র অ্যাপ্লাই করে। যে দ্বিতীয় থিওরেম ছিল যেটা আমাদের, ফাইন্ড দি রিলেশন বিটুইন ডাইরেকশনাল কোসাইন্স এন্ড ডাইরেকশনাল রেশিওস অফ এ লাইন। তাহলে একটা বিন্দু, একটা লাইনে যদি ডাইরেকশনাল রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা ডাইরেকশনাল কোসাইন গুলো আমরা এই সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে পেয়ে যাই। যেখানে এ এর মানু এ, বি এর মানু, এই যে এ এর মানু এ, বি এর মানু এ, সি এর মানু এ, এই যে সি এর মানু এ, তাই তো? এখন যে সি এর মানও এ। এখন পরেরটাই চলে আসেন, এইভাবে এ এর নির্ণয় করব, তারপরে দেখেন বিএফ এর নির্ণয় করব, তারপরে সিডি এর নির্ণয় করব। তাহলে সিডি এর ক্ষেত্রেও কি অনুরূপ ভাবে নির্ণয় করব। তাহলে সিডি এর ক্ষেত্রে এই যে এ, এর মান এ, বি এর মান এ, সি এর মান মাইনাস এ। তাহলে ওই যে এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার, তারপরে বি বাই, অর্থাৎ এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার, তারপর সি বাই, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হয়েছে, মাইনাস এ বাই মাইনাস এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি, বি এর মানও এ স্কয়ার প্লাস এই যে মাইনাস এ স্কয়ার। তাহলে এটা হবে সি। তাহলে এইটা এই মানটা পাবো কার মান, এল এর মান। তাহলে এল এর মান এই যে, তাহলে সি এর মান এই যে এইভাবে পেয়ে গেলাম। তাহলে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে এই মানটা পেয়ে যাবে। তাহলে এখন আমরা কি চারটে ডায়াগোনাল ছিল, সেই চারটে ডায়াগোনালেরই কি ডাইরেকশন রেশিও পেয়ে যায়নি? সেই চারটে ডায়াগোনালেরই ডাইরেকশনাল রেশিও পেয়ে গেছি আমরা। এই যে এটা ওপিএস ছিল, এটা এইএস ছিল, সিমিলারলি আমরা নির্ণয় করেছি বিএফ এবং সিডি। তাহলে আমাদের ওই লাইনটার কি ডাইরেকশনাল রেশিও আমরা জানি, সরি ডাইরেকশনাল কোসাইন্স গুলো আমরা জানি, আবার চারটি ডায়াগোনাল তাদের ডাইরেকশনাল কোসাইন্সও আমরা জানি। এখন আমরা যে কাজটা করব, একটু দেখেন তো, অ্যাঙ্গেল যখন ফাইন্ড করলাম, সেই অ্যাঙ্গেলে কি করছিলাম, যদি দুইটা অ্যাঙ্গেল কিভাবে নির্ণয় করলাম, থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এইভাবে অ্যাঙ্গেলটা নির্ণয় করলাম, অর্থাৎ দুইটা লাইনের করেসপন্ডিং ডাইরেকশনাল কোসাইন্স গুলো দিয়ে গুণ করলাম, সেই গুণ ফলগুলোকে যোগ করলাম, যোগ করলে cos থিটা পাওয়া যায়। আর থিটা ইজ ইকুয়াল টু হয় কত, cos ইনভার্স, তাই cos থিটা। এখন দেখেন এখানে বলছে কিন্তু ওপি ডায়াগোনালের সাথে লাইনটা আলফা কোণ উৎপন্ন করে। যদি ওপি ডায়াগোনালের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে cos আলফা সমান কত হবে? প্রথম ডায়াগোনালের ডাইরেকশনাল ওই যে সূত্র ফেলে দেব, cos আলফা, কোন সূত্রটা, এই যে এই সূত্রটা, cos থিটা সমান এই যে এইটা, এই সূত্রটা এখানে ফেলে দেন। তাহলে cos আলফা সমান কি হবে, l ইনটু 1/√3 m ইনটু 1/√3 ইনটু n ইনটু 1/√3। এবার এইভাবে বাকিগুলো হবে। এই অনুরূপ ভাবে বিএফ রেখার সাথে, সরি এই যে সিডি এর ডাইরেকশনাল কোসাইন্স গুলো এত পাইছি, তাহলে এল ইন্টু 1/√3 এম ইন্টু 1/√3, আর দেখেন -1/√3 এন ইন্টু -1/√3, তাহলে কি হবে -n/√3, এগুলো পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পরে 1 2 3 4 কে আমরা স্কয়ার করে যোগ করে দেব। তাহলে যোগ করলে কি হবে, এত স্কয়ার ইজ ইকুয়াল টু এত স্কয়ার,
তাহলে স্কোয়ার করলে √3 রুট উঠে যাবে, রুট উঠে গেলে এরকম হয়ে গেল। তাহলে 1/√3 সবাই থেকে কমন নেন, নিলে এরকম হয়ে গেল। এইবার দেখেন যে এইগুলোকে ভেঙে দেন, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেন। ভেঙে দিলে এগুলো হয়। এবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি পাবেন? 1/3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু এত প্লাস এত, এত থেকে 4 কমন নেন, তাহলে এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে একদম প্রথম থিওরেমে কি করেছিলাম? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, সেই 1 এখানে বসাই দেন, তাহলে এত। আর এখানে দেখেন কত আছে, বাম পক্ষ আছে এত, আর ডাইন পক্ষকে আমরা ক্যালকুলেশন করছি, ডাইন পক্ষকে ক্যালকুলেশন করে 4 ইন্টু 4/3 ইন্টু 1 পাইছি, তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু 4/3 পেয়ে গেছি। আমরা প্রবলেমটা প্রুভ করতে পেরেছি। ওকে, তাহলে এই পর্যন্ত করলে একটা লেকচার শেষ হবে। তাহলে আমাদের একটা লেকচার শেষ হলো, এখন তাহলে আমরা দ্বিতীয় লেকচারটা শুরু করব। আচ্ছা, দ্বিতীয় লেকচারে এখন আমরা যেটা করব যে দি ডাইরেকশন কোসাইন্স অফ এ মুভিং লাইন, মানে একটা লাইন মুভ করছে, তো মুভিং লাইনটা কেমন হতে পারে? যে ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা, ওইটা তো একটা স্ট্রেট লাইন, তাই না? ওইটা মুভ করে না সব সময়, তাহলে ওইটাকে কল্পনা করেন। তাহলে মুভিং লাইন ইন টু অ্যাডজাসেন্ট পজিশন, মানে অ্যাডজাসেন্ট মানে দুইটা পর পর পজিশন। তাহলে একটা সেকেন্ডের কাঁটা প্রথমে মনে করেন 12টার কাছে আছে, তারপর 12.1 এর কাছে যাবে, এইভাবে আস্তে আস্তে 1, তারপরে আস্তে আস্তে 2 এর কাছে যাবে। তাহলে অ্যাডজাসেন্ট পয়েন্ট হবে কত? 12টা থেকে যখন 12.1 এ যাবে, অর্থাৎ যে ভিতরে ছোট ছোট 5টা ঘর থাকে সেখানে যাবে, তখন ওই দুটো পজিশনকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট পজিশন, ঠিক আছে? আর তাহলে এই যে সেকেন্ডের কাঁটা যেটা, সেইটা যখন 12টার কাছে ছিল সেটা তখন এর তো একটা স্ট্রেট লাইন, তাহলে এর ডাইরেকশনাল কোসাইন হলো এইটা। আর এইটা যখন 12.1 এর কাছে আসলো, এটা দ্বিতীয় পজিশন, এইটার ডাইরেকশনাল কোসাইন হলো এইটা। আর এর যে মধ্যবর্তী যে ছোট্ট কোণ, এইটাকে আমরা বলছি ডেল থিটা। এখন দেখেন, আপনি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরেন তাহলে কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে নেগেটিভ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরেন তাহলে অ্যাঙ্গেল হয়ে যাবে পজিটিভ। তাহলে সেই কথাটা মাথায় রেখে আমরা কাজ করব। এই যে এই জায়গাটায়, তাহলে ধরি প্রথম অবস্থান হচ্ছে এখানে, আর দ্বিতীয় অবস্থান এখানে, মাঝখানে কোণ উৎপন্ন হয়েছে ডেল থিটা। আর তাহলে তো বুঝতেই পারছেন যে প্রথমে এটার এল এম এন, আর এটার এল প্লাস ডেল এল, এম প্লাস ডেল এম, এন প্লাস ডেল এন, আর মধ্যবর্তী কোণ ডেল থিটা। তাহলে আমরা সূত্র জানি cos থিটা, তাহলে cos ডেল থিটা ইজ ইকুয়াল টু এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, অর্থাৎ এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এই গুণফলের যোগফল সমান cos ডেল থিটা হবে। তাহলে এখন চলে আসেন যে since the direction cosines of the line are two positions are এইটে, এই একটা আর এই একটা, then the small angle is del theta, we have, তাহলে cos del theta এর সূত্র ফেলে দিয়েছি এইভাবে। এবার সিম্পলিফাইং করার পরে কি হবে? দেখেন এল স্কয়ার এম স্কয়ার সমান এন স্কয়ার সমান 1 হয়ে যাবে প্লাস এত। তাহলে এখন দেখেন 1 কে cos theta কে এই পাশে নিয়ে আসেন, আর এইটাকে এই পাশে নিয়ে যান, আর cos theta কে নিয়ে আসতে বললাম এই পাশে। তাহলে কি দাঁড়াবে এই কাজটা করলে? 1 মাইনাস cos del theta is equal to মাইনাস এত। এখন এই cos del theta কে আমরা এটা লিখতে পারি না? তাহলে 2 দিয়ে গুণ করলাম আর del theta কে 2 দ্বারা ভাগ করলাম, 2 2 কেটে গেলে কি হয়? এই del theta থাকে। তাহলে এটা হয়ে গেল। এখন কেন আমরা এই কাজটা করলাম? কারণ 1 মাইনাস cos 2 থিটার সূত্র ফেলবো এখানে। তাহলে 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু কি? 2 ইনটু sin স্কয়ার থিটা। তাহলে এখানে থিটা এর মান কত? del থিটা বাই 2। তাহলে এটা হচ্ছে del থিটা বাই 2 ইজ ইকুয়াল টু এত। এখন দেখেন sin স্কয়ার এত, তো এই যে sin স্কয়ার x, এইটার মানেই কিন্তু sin x হোল স্কয়ার, এইটার মানেও যা, এইটার মানেও তা, একটা থেকে আরেকটায় যাওয়া যায়, একই জিনিস। তো এইটাকে হোল স্কয়ার দিয়ে না লিখে আমরা শর্টে এইভাবে লিখি, এইটার মানেও যা, এই হোল স্কয়ার দিয়ে লেখাও তাই। তাহলে এখন চলে আসেন যে 2 ইনটু, তাহলে এখানে শর্টে লেখা ছিল, এখন তাহলে হোল স্কয়ার করে লিখলাম, তাহলে এত। এখন এই যে ভিতরে যে sin del theta বাই 2 মানে sin থিটা, তাই তো? এই del theta বাই 2 মানে আমাদের থিটা। sin থিটার একটা ত্রিকোণমিতিক সিরিজ আছে, ইনফিনিটি সিরিজ sin থিটা cos থিটা, সেটা আপনাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ার কথা। যদি না করে থাকেন কোনো ব্যাপার না, আপনারা নেটে সার্চ দেন, sin থিটা এর সিরিজ পেয়ে যাবেন। তাহলে sin থিটার সিরিজে আমরা এটাকে ফেলে দেব। তাহলে
সাইন থিটাকে এই সাইন পুরো সাইন হোল স্কয়ার কে না কিন্তু। আর একটা জিনিস কি, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আপনারা এটা অবশ্যই 2 বসিয়ে নেবেন। তাহলে এখানে কত বসাবেন? 2 বসাবেন। এই যে সেকেন্ড ব্র্যাকেটের উপরে 2 বসাবেন। তাহলে এই যে এই হোল স্কয়ারটা, এই যে এই হোল স্কয়ারটা, তার মানে এই 2 টা এখানে বসাতে হবে। আমি ভুলে গেছি, মিস্টেক বশত বসানো হয়নি, এটা বসাই নেবেন। আর এই যে এই সাইনের যে সাইন ডেল থিটা বাই 2, একে আমরা সাইন থিটার সূত্রে ফেলে দিলে কি হবে? এই যে এটা হচ্ছে সেই ইনফিনিটিভ সিরিজ। আস্তে আস্তে ডট 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 দিয়ে এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন থিটার পরিমাণ কত? খুব ছোট। কোণের ক্ষেত্রে ছোট কোণ বলতে কিন্তু 1 2 3 কে বুঝাই না, বুঝাই কাদের? জিরোর কাছাকাছি পয়েন্ট সামথিং এরকম কোণকে। তাহলে ডেল থিটা যদি এই ডেল থিটা যদি একটা ক্ষুদ্র কোণ হয়, ইকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, সেটা তো আরো বেশি ক্ষুদ্র। আর ইকে যদি পাওয়ার করি, আরো বেশি ক্ষুদ্র। যেমন 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.05, আরো ছোট। 0.05 কে যদি আপনি বর্গ করেন তাহলে কত হবে? 0.0025, তাই না? আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এইটা তো ডেল থিটা যদি ছোট হয় তাহলে ডেল থিটা বাই 2 আরো ছোট। এখন ডেল থিটা বাই 2 কে আবার কিউব করেছে, ওরে বাবা, এ তো আরো ছোট। কে আবার টু দি পাওয়ার 5 করেছে, এ তো আরো ছোট। তাহলে এত ছোট, এই ছোট টার্ম গুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এইটাকেও বাদ দিয়ে দেবো, এইটাকেও বাদ দিয়ে দেবো। এখন সব কাইকে তার বাদ দিতে পারি না, তাই এই যে এই টার্মটা রেখে দেবো। এই টার্মটা নিচে কি দিয়ে ভাগ হচ্ছে? 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে সেইটাই থাকে। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 2 ইনটু ডেল থিটা বাই 2। আর এখানে কি এই টার্মগুলো সব বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিলে কি হবে? এখানে হোল স্কয়ারটা কিন্তু থেকেই যাবে। দেখা যাক, এই যে এখানে সেই কথাটাই লিখেছি। যেহেতু খুব ছোট, তাই আমরা হায়ার টার্মকে নেগলেক্ট করতে পারি, বাদ দিতে পারি। দাস উই হ্যাভ 2 ইনটু ডেল থিটা বাই 2 হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা কোথা থেকে আসলো? এই যে এই হোল স্কয়ারটা এখানে কিন্তু আছে, এই হোল স্কয়ারটা। তাহলে এখন দেখেন, এত হোল স্কয়ার সমান এইটা। তাহলে এই হোল স্কয়ারে ভাগ 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 করে দেন, এটা 4 হয়ে যায়। তাহলে 2 আর 2 আর 4 কেটে এখানে নিচে 2 হয়। এই 2 কে এই পাশে পাঠিয়ে দেন, এই পাশে পাঠালে কত হবে? এই যে -2 ইনটু এত। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেন। এখন প্রথম পজিশনের ডাইরেকশন কোসাইন্স গুলো ছিল কত? lmn। আমরা 1 নম্বর থিওরেম থেকে কি জানি? এই যে এইটা জানি, এটাকে 2 নম্বর দেন। আবার দ্বিতীয় অবস্থানে যে ডাইরেকশনাল কোসাইন ছিল, তাহলে তাদেরকেও হোল স্কয়ার করে দিলে সেই সূত্র থেকে আমরা কি জানি? যে তাদের হোল স্কয়ারের যোগফল 1। ঠিক আছে? এখন দেখেন এখানে কি করছে? আমরা সূত্রে ভেঙে ফেলছি। সূত্রে কেমন করে ভাঙছি? a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙছি। এটা ভাঙলে কত হবে? l স্কয়ার প্লাস m স্কয়ার n স্কয়ার। তাহলে এইটা সূত্রে ভেঙে ফেললে এখানে থাকলো 1। তাহলে এটাকে দিলাম আমরা 3 নম্বর। এখন দেখেন, 3 মাইনাস 2, অর্থাৎ এই 3 থেকে 2 কে বিয়োগ করলে কি পাবো? এই যে কেটে দেন, এইটা এটা কাটা হয়ে যায়, 1 1 কেটে গেলে 0 হয়ে যায়। তাহলে এত পাবো। তাহলে এখন দেখেন, এইটা এখানে দিয়েছে, এইটা এখানে দিয়েছে, এইটা এখানে দিয়েছে। আর এই পুরা টার্মটাকে বাম পাশে এই যে এখানে নিয়ে এসেছে। এখানে এটা নিয়ে আসলে কত হবে? মাইনাস হয়ে যাবে। আর এই 0 1 মাইনাস 1, এইটা মানে 0। তাহলে এইটার 1 মান 0। তাহলে এখন দেখেন এখান থেকে কি পাই আমরা? এখন এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে এইটা এখানে থেকে গেল, এখানে -2 দিয়ে এই অংশটা থেকে গেল। তাহলে এখন দেখেন বাই 1, 1 এ কি ছিল বলেন তো? এই যে এই টার্মটা ছিল, দেখবেন 1 এ এই টার্মটা ছিল। দেখেন এই যে 1, 1 এ কি ছিল? ওই টার্মটার মান ছিল কত? ডেল থিটা হোল স্কয়ার। তাহলে এখানে সেই ডেল থিটা হোল স্কয়ার এখানে বসাই দিলাম। তাহলে কি ডেল থিটা স্কয়ার সমান 8। তাহলে এইটা আমাদের শো করতে বলছিল প্রবলেমটা, শো আমরা দেখিয়ে দিয়েছি, এটা সমান 8। আচ্ছা, এই প্রবলেমটা করব আমরা 3 নম্বর লেকচারে, এই প্রবলেমটা। তাহলে এখন তার আগে আমরা একটা হোমওয়ার্ক দেখে আসি। সেই হোমওয়ার্কটা কি বলছে? যে ইফ পি এবং কিউ আর দুইটা পয়েন্ট হয় এবং ও দি অরিজিন হয়, তাহলে ফাইন্ড দ্য ডাইরেকশনাল কোসাইন্স অফ ওপি এবং ওকিউ। ওপি এবং ওকিউ এর ডাইরেকশনাল কোসাইন নির্ণয় করতে হবে। আচ্ছা, আপনারা এটা অবশ্যই হোমওয়ার্ক করবেন। আমি শুধু একটু
টাচ দিয়ে যাব। তাহলে ধরেন এইটা হচ্ছে ও বিন্দু, এইটা P1 বিন্দু, আর এইটা P2 বিন্দু। তাহলে OP1 বিন্দু আর OP2 বিন্দু, তাহলে OP1 বিন্দু ডাইরেকশনাল রেশিও কত হবে? এই P বিন্দু থেকে O বিন্দু বিয়োগ করলে ডাইরেকশনাল রেশিও পাবো। তাহলে ডাইরেকশনাল রেশিও পেলে তাহলে L is equal to A by root over A square plus B square plus C square, এই যে একটা সূত্র আছে 2 নম্বর থিওরেমে, যেটা ডাইরেকশনাল রেশিও এবং ডাইরেকশনাল কোসাইনের মধ্যে সম্পর্ক, সেখান থেকে আমরা ডাইরেকশনাল কোসাইন পেয়ে যাব OP1 এর, সেইটা কত? 8 এ। আর OP2 এই রেখার ডাইরেকশনাল কোসাইন কত হবে? তাহলে P2 বিন্দু থেকে O বিন্দু বিয়োগ করলে ডাইরেকশনাল রেশিও পাবো, সেই ডাইরেকশনাল রেশিও থেকে সেই একই সূত্র বিয়োগ করে এই যে সেই ডাইরেকশনাল কোসাইন গুলো আমরা পেয়ে যাব। তাহলে আজকে আমাদের এখানে 2 নম্বর লেকচার শেষ হলো। তাহলে এখন আমরা 3 নম্বর লেকচারে যাব। এখানে 3 নম্বর লেকচারে কি বলছে যে ফাইন্ড দি অ্যাঙ্গেলস বিটুইন টু লাইনস হুজ ডাইরেকশনাল কোসাইন্স আর গিভেন বাই দি ইকুয়েশন, এই যে এত এন্ড এত। এখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করেননি, সিস্টেম অফ ইকুয়েশনে কিন্তু একটা ইকুয়েশনকে বাদ দিলে বাকি ইকুয়েশন গুলোর কিন্তু আর কোনো ভ্যালু থাকে না, তাদেরকে একসাথেই লিখতে হয়। এখানেও কিন্তু দুইটা ইকুয়েশন একসাথে লেখা আছে, এটা মনে রাখবেন। আর আপনাদের প্রশ্ন হচ্ছে যে দুইটা লাইন আছে দুইটা, তাহলে আমরা ডাইরেকশনাল কোসাইনসও পাবো 2 জোড়া, তাহলে এখানে এল এম এন দেওয়া আছে কেন? ভাববার বিষয়। আপনারা অ্যালজেব্রায় কিন্তু একটা জিনিস করেছেন, কি জিনিস? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা একটা সূত্র হচ্ছে যে n ডিগ্রি পলিনোমিয়ালের n সংখ্যক রুট থাকে। তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়ালের রুট হবে একটা, 2 ডিগ্রি পলিনোমিয়ালের রুট হবে দুইটা। তাহলে এখানে এই দুইটা ইকুয়েশন মিলে, এই যে দুইটা ইকুয়েশন দেখছেন, দুইটা ইকুয়েশন একসাথে মিলালে কিন্তু এটা 2 ডিগ্রির ইকুয়েশন হয়। তাহলে l এর মান পাবেন দুইটা, m এর মান পাবেন দুইটা, n এর মানও পাবেন দুইটা। তাহলে দুইটা লাইনের দুইটা করে ডাইরেকশন কোসাইন্স পেয়ে যাবেন। তাহলে এখন প্রবলেমের সলিউশনে চলে যাই। তাহলে গিভেন দ্যাট, এটাকে 1 নম্বর ধরেছি আর এটাকে ধরেছি 2 নম্বর। তাহলে এখন 1 থেকে কি পাই দেখেন তো? 1 থেকে পাই n is equal to এইটা পেয়ে যাচ্ছি। এখন পুটিং দি ভ্যালু অফ n, n এর ভ্যালু কোথায় বসাচ্ছি? 2 নম্বরে বসাচ্ছি। বসালে কি পাচ্ছি? এই যেখানে বসাই দেন, বসায়ে ক্যালকুলেশন করেন, করলে এটা কেটে গেলে থাকবে কি l into m is equal to 0। যদি l into m is equal to 0 হয়, তাহলে হয় l is equal to 0 অথবা m is equal to 0। ঠিক আছে? হয় আপনাদের সেই সাধারণ বীজগণিতের সেই নিয়ম, হয় l is equal to 0 অথবা m is equal to 0। এখন একটা জিনিস খুব ভালো করে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। এইটা ধরেন z এক্সিস, এইটা x এক্সিস, এইটা y এক্সিস, তাই তো? x y z। এখন কোনো একটা রেখা যদি এই যে YZ প্লেনে থাকে, অর্থাৎ ডাইন হাতের দেয়ালে থাকে সেই ঘরের কর্নারে, তাহলে x এক্সিসের সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? আর দেখেন এই রেখাটা যদি XY প্লেনে থাকে, তাহলে এ কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণ উৎপন্ন করবে। যদি x এক্সিসের সাথে মিশে যায় 0 ডিগ্রি আর y এক্সিসের সাথে মিশে গেলে 90 ডিগ্রি, তাহলে ডাইরেকশনাল অ্যাঙ্গেল গুলো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়। আর ডাইরেকশনাল কোসাইন্স এর মান কত হয়? cos 0 এর মান 1 এবং cos 90 এর মান 0। তাহলে 0 থেকে 1 এর মধ্যে ডাইরেকশনাল কোসাইন গুলোর মান হয়ে থাকে। তাহলে এই যে এই রেখাটা, যেটা এই রেখাটা, একটা রেখার মান LMN, তাই না? তাহলে LMN আবার আরেকটা সূত্র কি জানি আমরা? L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন যদি l এর মান 0 হয়, m এর মানও 0 হয়, n স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। অতএব n ইজ ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ lm n এর মধ্যে যে কোনো দুইটা 0 হয়ে গেলে অপরটা অবশ্যই 1, এবং lm n এর মান 0 থেকে 1 এর মধ্যে, কোনো নেগেটিভ মান নেবে না, 0 থেকে 1 এর মধ্যে হবে। এখন চলে আসেন, আইদার l is equal to 0 আর m is equal to 0। যদি l is equal to 0 হয়, তাহলে 1 থেকে কি পাওয়া যায় দেখেন। এটা কিভাবে পাওয়া যায়? এটা কি সম্ভব? একে কি আছে? একে তো আছে এই রকম জিনিস। এখন বলেন তো l এর মান 0, l এর মান যদি 0 হয় আর দুইটা কোয়ান্টিটি আছে, তাদের মান কখন 0 হবে?
বাকি দুইটাই জিরো হবে, তাইলে এম এর মানও জিরো হবে, এন এর মানও জিরো হবে। কিন্তু আমি কি বলেছিলাম, যে কোনো দুইটার মান যদি জিরো হয়ে যায় তাহলে একটার মান অবশ্যই ওয়ান হবে। তাহলে কন্ডিশন তো হোল্ড করছে না। দুইটা যদি জিরো হয়ে যায় তাহলে এইটার এন এর মান হয়ে যায় ওয়ান, কিন্তু জিরো প্লাস জিরো যোগ ওয়ান সমান ওয়ান হওয়ার কথা, তাও তো হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি এখানে বলেন? এল এর মান যদি জিরো হয়, এম এবং এন এর মান যদি জিরো থেকে ওয়ান এর মধ্যে হয়, তাহলে জিরো প্লাস একটা পজিটিভ কোয়ান্টিটি প্লাস আরেকটা পজিটিভ কোয়ান্টিটি কখনো জিরো হবে? কখনো জিরো হবে না। কিন্তু বিশেষ নিয়মে একটা কাজ করা যায়, দেখেন এখানে সেটাই করা হয়েছে। এল এর মান যেহেতু জিরো, জিরোর সাথে যা কিছু গুণ করি না কেন জিরোই হবে। ওকে, এম, এম এর মান পজিটিভ, তাহলে এম এর কফিসিয়েন্ট জিরো নিয়েছি, এল এর কফিসিয়েন্ট ওয়ান, এম এর কফিসিয়েন্ট জিরো নিয়েছি, এন এর কফিসিয়েন্ট জিরো নিয়েছি। এখন আপনি বলতে পারেন যে এখানে তো এল এর কফিসিয়েন্ট ওয়ান আছে, এম এর কফিসিয়েন্ট ওয়ান আছে, এন এর কফিসিয়েন্ট ওয়ান আছে, কোনো বিষয় না। এখানে তাহলে এল এর কফিসিয়েন্ট ওয়ানই রেখে দিয়েছি, আর এম এর কফিসিয়েন্ট ওয়ান ছিল, ওয়ান ইন্টু জিরো করেছি, এন এর কফিসিয়েন্টকে ওয়ান ইন্টু জিরো করেছি। দেখেন, শুধুমাত্র এল প্লাস এম প্লাস এন ইজ ইকাল টু জিরো হয়, এল এর মান জিরো, এল এর মান জিরো এবং এল প্লাস এম প্লাস এন সমান জিরো, কখন সম্ভব এটা? যখন এল এর মান যেহেতু জিরোই আছে, তাহলে একে এক দিয়ে গুণ করেন, জিরোই হয়ে গেল। আর এই বাকি দুইটাকে জিরো দিয়ে গুণ করেন, তাহলে কত হবে? এক ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো, জিরো জিরো, তিনটে জিরোর মান জিরো। মিলেছে? আচ্ছা, মিলে গিয়েছে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, স্যার এল এর মান যেহেতু জিরো, যা দিয়েই তো গুণ করবো সবই তো জিরো হয়ে যাবে, তাহলে আমরা এক দিয়ে গুণ করছি কেন? দুই, তিন, চার, পাঁচ বা নেগেটিভ কিছু দিয়েও গুণ করতে পারি। হুম, সেটা একটা ভালো প্রশ্ন। কিন্তু আমরা এখানে নির্ণয় করব কি বলেন তো? ওই দুইটা রেখার ডাইরেকশন কোসাইন সমান, অর্থাৎ এল এম এন এর মান নির্ণয় করবো, আর এল এম এন এর মান জিরো থেকে একের মধ্যে। আর এই ইকুয়েশনটাই এল এম এন এর মান নির্ণয় করতে কাজে লাগবে। তাই আমরা এখানে যে কোনো কিছু দিয়ে গুণ না করে ওয়ান দিয়ে গুণ করেছি। ওকে, তাহলে এখন অ্যাপ্লাইং ক্রস মাল্টিপ্লিকেশন ইন ওয়ান এন্ড টু, উই গেট ওয়ান অ্যান্ড টু। আসলে সরি, এখানে ওয়ান অ্যান্ড টু হবে না, আপনারা এটা ঠিক করে নেবেন, এটা হবে ওয়ান অ্যান্ড থ্রি। তাহলে অ্যাপ্লাইং ক্রস মাল্টিপ্লিকেশন রুল ইন ওয়ান অ্যান্ড থ্রি, তাহলে ওয়ান কোনটা? ওয়ান হলো এইটা, ওয়ান অ্যান্ড থ্রি, থ্রি কোনটা? এই যে এইটা, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কিন্তু এইটা পাবেন। তাহলে এইটাকে এইভাবে রেখে দেন, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন। আবার ইফ, এই যে এখানে পেয়েছিলেন এল ইজ ইকাল টু জিরো আর এম ইজ ইকাল টু জিরো, এখন যদি এম ইজ ইকাল টু জিরো হয়ে যায়, দেখেন এম এর মান যদি হয় জিরো, একে এক দিয়ে গুণ করলে জিরোই থাকলো। আর এল এবং এন এই দুটো তো পজিটিভ কোয়ান্টিটি, এবং দুইটাই একসাথে জিরো না, এবং এল এবং এন এর একটা যদি জিরো হয় আর একটার মান ওয়ান হয়ে যায়, যদি ওয়ান হয় তাহলে তো জিরো হয় না আবার, তাহলে মানে যোগফলটা জিরো হয় না, তাহলে কি করব? তাহলে এল এর কোএফিসিয়েন্ট জিরো করব, এন এর কোএফিসিয়েন্ট জিরো করব, তাহলে দেখেন এটা আবার জিরো হয়ে যাবে। এটা দেবো কত? 5 নম্বর ইকুয়েশন। তাহলে অ্যাপ্লাইং ক্রস মাল্টিপ্লিকেশন 1 এন্ড 5 করলে কি পাবো? এইটা, এইটাকে আমরা 6 নম্বর ইকুয়েশনে রেখে দেব। এখন দেখেন তো 2 নম্বর থিওরেম যখন করাছিলাম প্রথম টিউটোরিয়ালে, প্রথম লেকচারে, তখন দ্বিতীয় লেকচারে, তখন কি বলেছিলাম আমি? যে এল এবং এম এবং এন এর সমানুপাতিক যারা, তাদেরকে ডাইরেকশনাল রেশিও বলা হয়। তাহলে সমানুপাতিক কিভাবে লেখা যায়? যেমন এল প্রপোর্শনাল টু এ লিখতে পারি, এল ইস টু এ লিখতে পারি, এল বাই এ লিখতে পারি। তাহলে কি এখানে এল বাই জিরো, এম বাই জিরো, এল বাই জিরো, এম বাই ওয়ান, এন বাই মাইনাস ওয়ান, এল বাই মাইনাস ওয়ান, এম বাই জিরো, এন বাই ওয়ান। তাহলে এইটা যদি ডাইরেকশন, এল এম এন যদি ডাইরেকশনাল কোসাইন হয়, তাহলে এই যে জিরো ওয়ান টু এগুলো হবে কি ডাইরেকশনাল রেশিও, মাইনাস ওয়ান জিরো হবে ডাইরেকশনাল রেশিও। এরপরে যেতে চলে যান, তাহলে ফ্রম 4 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি? ডাইরেকশনাল কোসাইন্স অফ ওয়ান লাইন আর প্রপোর্শনাল টু এত, যদি এত এর প্রপোর্শনাল টু হয় তাহলে এদেরকে কি বলা হয়? ডাইরেকশনাল রেশিওস, তাই তো? আবার ফ্রম 6, এই যে এটা ছিল 4 আর এটা 6, 4 6 থেকে কি পাচ্ছি? যে ডাইরেকশনাল কোসাইন্স অফ অ্যানাদার লাইন আর প্রপোর্শনাল টু এই যে এইটা, তাহলে এটাকে কি বলা হবে? এইটা গুলো হচ্ছে দ্বিতীয় রেখার ডাইরেকশনাল রেশিও। তাহলে আমরা দুইটা রেখার ডাইরেকশনাল রেশিও জানলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত সেটা জানবো। তাহলে এখন ইফ থিটা, এই যে থিটা বি দি অ্যাঙ্গেল বিটুইন দেম, দেন cos থিটা, cos থিটার সূত্র ফেলে দেন আপনারা। এখন আপনার প্রশ্ন, cos থিটা সমান তো স্যার আপনি প্লাস মাইনাস দিয়ে করাননি, শুধু প্লাস দিয়ে ছিল এখানে, প্লাস মাইনাস নিলাম কেন? এখন প্রথম টিউটোরিয়ালেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে দুইটা রেখা থাকলে মধ্যবর্তী দুইটা কোণ পাওয়া যায়, চারটা কোণ, তার মানে এই এই কোণ আর এই কোণ সমান হয়
আর এই কোণ সমান হয়, তাই না? তাহলে মোটের পরে আমরা পাই এই একটা কোণ আর একটা কোণ, এই দুইটা কোণ পাই মোট। তাহলে যদি কি বলেছিলাম সেখানে, এইটা মনে করেন প্রথম রেখা আর প্রথম বিন্দু, এইটা মনে করেন দ্বিতীয় বিন্দু, আর এই রেখার মনে করেন এইটা প্রথম বিন্দু আর এইটা মনে করেন দ্বিতীয় বিন্দু। তাহলে এই বিন্দু থেকে যদি এই প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর বিয়োগ করে ডাইরেকশনাল রেশিও পাই, দুইটা রেখার ক্ষেত্রেই, দুইটা রেখারই প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু বিয়োগ করব, এরও প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু বিয়োগ করব, বিয়োগ করে যদি ডাইরেকশনাল রেশিও পাই, তাহলে সেই রেশিও দিয়ে যদি আমরা কোণ বের করি, তাহলে যদি এই কোণটা বের হয়, তাহলে এখন এই দ্বিতীয় রেখা থেকে প্রথম রেখার বিয়োগ, দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুর বিয়োগ করে যে ডাইরেকশনাল রেশিও পাবো, সেই রেশিও ব্যবহার করে এই কোণটা পাবো। তাহলে হয় আমরা প্রথম থেকে দ্বিতীয় বিয়োগ করব, নতুবা দ্বিতীয় থেকে প্রথম বিয়োগ করব, দুইটা রেখার ক্ষেত্রেই। মানে প্রথম রেখার ক্ষেত্রেও যেভাবে বিয়োগ করব, দ্বিতীয় রেখার ক্ষেত্রেও সেই একই ভাবে বিয়োগ করব। তাহলে যদি আমরা এই কোণটা পাই, তাহলে এই কোণটা পাবো কিভাবে? এই কোণটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, যে প্রথম রেখাকে যেভাবে বিয়োগ করব দ্বিতীয় রেখাকে তার উল্টো ভাবে, অর্থাৎ প্রথম রেখাকে যদি 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু বিয়োগ করি, দ্বিতীয় রেখার ক্ষেত্রে 2 নম্বর বিন্দু থেকে 1 নম্বর বিন্দু বিয়োগ করতে হবে। তাহলে যে কোণটা পাবো সেই কোণটাকে আমরা এই এই কোণটা পাবো। ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে, আমরা তো দুটো কোণ পাই, কিন্তু মাঝে মাঝে তো আমরা একটা কোণ দেখছি, দুইটা কোণের জায়গায় শুধু থিটা দিয়ে বের করছে। আচ্ছা, আপনাদের যখন কোণ বের করতে ডাইরেকশনাল কোসাইন্স ব্যবহার করা হবে, তখন একটা কোণই বের করবে, কারণ ডাইরেকশনাল কোসাইন দেওয়া থাকলে তো ওইখান থেকে আর ডাইরেকশনাল রেশিও নির্ণয় করা যায় না, তখন একটা কোণই। কিন্তু ডাইরেকশনাল রেশিও যদি দেওয়া থাকে, তাহলে এইভাবে বিয়োগ করতে পারেন, তাহলেও একটা কোণই বের করবেন। কিন্তু যদি দুইটা বিন্দু থাকে, পরপর দুইটা বিন্দু দেওয়া থাকে, আর সেই বিন্দু থেকে যদি আমরা ডাইরেকশনাল রেশিও ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা দুইটা কোণ ব্যবহার করব। আর এর অন্যতম প্রধান কারণ কেন আমরা দুইটা কোণ বের করছি, দেখেন এখানে কিন্তু ফাইন্ড দি অ্যাঙ্গেলস বলেছে, দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল বের করতে বলিনি, দুইটা লাইনের মধ্যে যে দুইটা কোণ উৎপন্ন হয় সেই দুইটা কোণই বের করতে বলছে। তাই আমরা এখানে প্লাস মাইনাস নিয়ে নিয়েছি। তাহলে এইটা করলে, ক্যালকুলেশন করলে হবে এইটা থেকে এইটা, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এইটা, কস ইনভার্স এইটার মান এইটা। তাহলে আমরা কোণ দুইটা বের করতে সমর্থ হলাম। তাহলে আজকে 3 নম্বর লেকচার শেষ হলো। তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা 5, 6 এবং 7 নম্বর লেকচার কমপ্লিট করলাম। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।